অলমোস্ট কাছাকাছি 0.01, তাই না? 25/25 অলমোস্ট 25/25, 0.25/24, তার মানে কি ভাই, আমি যদি এটাকে পয়েন্টটা তুলে দিই তাহলে হয়ে যাবে কত, ইন্টু 1/100, বোঝা যাচ্ছে? 1/100 বুঝছিস? এই 25/24 মানে তো অলমোস্ট একের কাছাকাছি, অলমোস্ট একের কাছাকাছি। তাহলে ভ্যালুটা আমার অলমোস্ট একের কাছাকাছি ডিভাইডেড বাই 100, তার মানে ভ্যালুটা কত হচ্ছে, অলমোস্ট কাছাকাছি 0.01। আমাকে এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করার কোনো দরকার নেই। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত বলে দিয়েছে কোশ্চেনে? তাহলে রিয়াকশন কোশ্চেনের ভ্যালুটা আসলে হচ্ছে 0.01, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত বলেছে? 0.06। তাহলে এই ভ্যালুটা এসছে 0.01, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 0.06। তাহলে তুই বল এটা কি ইকুইলিব্রিয়াম আছে? জোরে বল, জোরে বল। ইকুইলিব্রিয়ামে নেই। তাহলে বল কোন দিকে শিফট করলে এটা ইকুইলিব্রিয়ামে যাবে? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? কোন দিকে শিফট করলে ইকুইলিব্রিয়ামে যাবে? ফরওয়ার্ডে শিফট করলে ইকুইলিব্রিয়ামে। কেন, কিভাবে বুঝলাম? তাহলে কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়াম হলো। তাহলে কিউসি আমার যেহেতু লেস দেন কে ইকুইলিব্রিয়াম, তাহলে আমার রিয়াকশনটা ফরওয়ার্ডে শিফট করলে যাবে হচ্ছে ইকুইলিব্রিয়ামে। লাস্ট ক্লাসে পড়া আছে, ঠিক আছে? পরের কোশ্চেন, চল পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন বলেছে হোয়াট ইজ কেসি ইফ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ এটা ইজ এত এত এত। 8 নাম্বার কোশ্চেনের কেসির এক্সপ্রেশন লেখ খাতার মধ্যে। 8 নাম্বার কোশ্চেনের কেসির এক্সপ্রেশন খাতার মধ্যে লেখ। কেসির এক্সপ্রেশন তাহলে কি হলো, SO3 স্কোয়ার ডিভাইডেড বাই SO2 স্কোয়ার ইন্টু O2। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন SO2 বলে দিয়েছে, O2 বলে দিয়েছে, SO3 বলে দিয়েছে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত হবে? SO2 জায়গায় কত বসাবো? যা দেওয়া আছে তাই বসাবো। তাহলে SO2 জায়গায় বসাবো 0.6, O2 জায়গায় কত বসাবো 0.82, SO3 জায়গায় কত বসাবো 1.9। স্কোয়ার কিউব গুণ যা আছে করবো, করে অ্যান্সার বার করবো। বোঝা গেছে? চল কোশ্চেন নাম্বার 8 তোর কাছে ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে অ্যাট 473 কেলভিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ফর ডিকম্পোজিশন অফ PCl5 ইজ দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 4-এ চলে গেছি। 473 কেলভিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ফর ডিকম্পোজিশন অফ PCl5 দেওয়া আছে, এত ইকুয়েশন দেওয়া আছে, ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে। সবার ফার্স্ট কোশ্চেন, রাইট এক্সপ্রেশন অফ কেসি ফর দিস রিয়াকশন। কেসির এক্সপ্রেশন কী হবে? রিয়াকশনের জন্য কেসির এক্সপ্রেশন কী হবে? PCl3 ইন্টু Cl2 ডিভাইডেড বাই PCl5, এবং প্রত্যেকটার পাশে গ্যাস গ্যাস লিখবো, যেরকম লিখতাম থার্ড ব্র্যাকেটে PCl3 লিখলে পাশে গ্যাস লিখবো। ওটা আমি এখন করছি না, বাড়ি গিয়ে তুই করতে পারিস। পরের কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি ফর দ্য রিভার্স রিয়াকশন অ্যাট দিস টেম্পারেচার। বলতে কী হবে এটা বল। তাহলে এর ইনভার্স হবে এক্স্যাক্টলি, যে আমি রিয়াকশনকে রিভার্স করে দিলে তাহলে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে রিভার্স, ইনভার্স হয়ে যায়, সরি। তাহলে বি এর কোশ্চেনটার অ্যান্সার আমার কী হবে, 1/8.3 ইন্টু 10⁻³ বুঝতে পেরেছিস? তাহলে কোশ্চেন নাম্বার 4-এর বি আমি বুঝতে পারছি, রিয়াকশনকে রিভার্স করে দিলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যায় ইনভার্স, তার মানে হয়ে গেল 1/8.3 ইন্টু 10⁻³। আমি কিন্তু পরের দিনের পরীক্ষা নেওয়ার পর আমি এখানে রাফলি খাতায় চেক করবো সবার ফার্স্টে ইকুইলিব্রিয়াম, দেন চেক করবো হচ্ছে আমি অর্গ্যানিক। আমি দেখবো ইকুইলিব্রিয়ামের কোশ্চেনগুলো পারছিস কিনা, কারণ ক্লাসে করা কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন এগুলো আমি পরের দিন দেবো, এবং যেগুলো পারিস সেগুলোই, ঠিক আছে? কন্ডিশন আমাদের কিন্তু আবার সেম। তাহলে নাম্বার বি বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সি, হোয়াট শুড বি দ্য এফেক্ট অন কেসি ইফ মোর PCl5 ইজ অ্যাডেড। বল কী হবে? হোয়াট উইল বি দ্য মোর এফেক্ট অন কেসি ইফ মোর PCl5 ইজ অ্যাডেড। তাহলে কী হবে? আচ্ছা, PCl5 আরও বেশি অ্যাড করা হয়েছে, বলেছে কেসিতে আমার কী এফেক্ট পড়বে। অ্যান্সার কী হবে এটার? অ্যান্সার লিখছিস কোশ্চেন নাম্বার 4-এর সি এর 1-এর অ্যান্সার লিখছিস, কেসি হ্যাজ নো এফেক্ট, কেসি হ্যাজ নো এফেক্ট বিকজ কেসি ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। কেসি হ্যাজ নো এফেক্ট বিকজ কেসি ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। The equilibrium will be shifted to forward direction. The equilibrium will be shifted to forward direction.
তাহলে PCl5 অ্যাড করলে কেসির ভ্যালুর কোনো কিছু যাবে আসবে না, ফরওয়ার্ড ডাইরেকশনটা আমার বাড়বে, বোঝা গেছে? তাহলে PCl5 অ্যাড করে একমাত্র কেসি আমার একমাত্র ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে আর ওই মোড অফ এক্সপ্রেশনের উপরে, ওটা বাদ দিয়ে আর কারোর উপর ডিপেন্ড করবে না, বুঝলি? তাহলে এবার একটু ভেবে চিন্তে অ্যান্সার দিবি। সেকেন্ড কোশ্চেন, প্রেশার ইজ ইনক্রিজড, আমাদের আর 2 খানা ক্লাস লাগবে, ইকুইলিব্রিয়াম শেষ করতে লাগবে 2 খানা ক্লাস, ঠিক আছে? যদি 2 ঘন্টার ক্লাস হয় আর যদি ভাই এক্সাম দেওয়ার পরে বকাঝকা করতে হয় তাহলে তো ওই দিনের কোনো পড়াশোনা এবার থেকে আর হবে না। এই ফ্যাক্টরগুলো যদি ঢুকে যায় তাহলে সিলেবাস শেষ হতে দেরি হবে, তার জন্য রেসপন্সিবল আমি থাকবো না। 2 নম্বর কোশ্চেন, প্রেশার ইজ ইনক্রিজড, বল কী হবে? বলছে হোয়াট শুড বি দ্য এফেক্ট অন কেসি ইফ প্রেশার ইজ ইনক্রিজড। আচ্ছা, এটাও নো এফেক্টই হবে, ঠিক আছে? এইবার এটা নিয়ে না একটুখানি এক একটা বইতে এক এক রকম লেখা আছে, কোনো বইতে বলেছে নো এফেক্ট, কোনো বইতে বলেছে রেট অফ ব্যাকওয়ার্ড। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকমই দেয় যে ওই যে বলেছিল হোয়াট শুড বি দ্য এফেক্ট অন কেসি ইফ মোর PCl5 ইজ অ্যাডেড, এটা একটা কোশ্চেন হয়, তুই বইটা দেখবি এটা একটা কোশ্চেন থাকে, এফেক্ট অন কেসি অন মোর PCl5 অ্যাডিশন। সেকেন্ড কোশ্চেন বলে ডাইরেকশন অফ রিয়াকশন ইন প্রেশার ইনক্রিজড, এইটা হচ্ছে কোশ্চেন। এখানে কোশ্চেন একটু প্রিন্টিংয়ের গন্ডগোল আছে, মানে যে স্কুলে এসেছিলো সেখানে এরকমই ছিল কোশ্চেনটা। প্রেশার ইনক্রিজ করলে রিয়াকশন সেদিকে যায় যেদিকে হচ্ছে আমার মোল নাম্বার কম হয়, তাহলে সেদিকেই যাবে। কিন্তু এখানে এটা কোশ্চেনটা বলেছে কেসির সাথে প্রেশারের ইনক্রিজ, কোশ্চেন এইভাবে আসে না, কোশ্চেনটা আসে হচ্ছে তোর ওই ডাইরেকশনের সাথে। যাই হোক, চল এখানে নো এফেক্টই বুঝতে পারছি এই কোশ্চেন ওয়াইজ। 3 নম্বর বলেছে টেম্পারেচার ইজ ইনক্রিজড, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে কোন দিকে যাবে? আচ্ছা, আমাকে কোন দিকে যাবে বলেনি, আমাকে বলেছে কেসির উপর কী ইফেক্ট পড়বে, বল কী হবে? কেসিটা বাড়বে, এক্স্যাক্টলি, কারণ লাস্ট দিন পড়েছিলাম দেখবি এন্ডোথার্মিক রিয়াকশানে টেম্পারেচার বাড়ালে কেসি বেড়ে যায়, মানে কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যায়। তাহলে এখানে তো আমি টেম্পারেচার বাড়াচ্ছি, রিয়াকশনটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশন, তাহলে আমার কী হবে? কেসি আমার বাড়বে। কোশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হয়েছে? চল খাতা হেডিং দে, লেখ আয়োনাইজেশন কনস্ট্যান্ট, আয়োনাইজেশন কনস্ট্যান্ট, আয়োনাইজেশন কনস্ট্যান্ট। দেখ বেসিক্যালি এই আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন এই দুখানা টার্ম ক্লাস 10-এ আমি তুই শুনেছিলাম। আয়োনাইজেশন মানে কি? আয়নিক কম্পাউন্ড সিম্পল আয়নে ভেঙে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে আয়োনাইজেশন। যদি আমাদের ক্লাস 11-এ এই দুখানা টার্মকে আমরা আর আলাদা আলাদা করে লিখবো না। আর ডিসোসিয়েশন মানে কি ছিল বলতো? ডিসোসিয়েশন মানে দেখবি শুনেছিলাম ক্লাস 10 আইসিএসে তো ছিলই, ওই ডিসোসিয়েশন মানে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে পোলার কোভ্যালেন্ট বন্ড যেহেতু আমার আছে, সাপোজ HCl মলিকুল, HCl এর মধ্যে বন্ডটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড। এইবারে ওর এইচ এর মাথায় ডেল্টা প্লাস আছে, সিএল এর মাথায় ডেল্টা মাইনাস আছে, ওয়াটারের মধ্যে দিলাম, ওয়াটার গিয়ে ওটাকে ভেঙে দিল, ভেঙে দিয়ে কমপ্লিট এইচ প্লাস আর কমপ্লিট সিএল মাইনাস আয়নে বানালো। এটা হচ্ছে পোলার কোভ্যালেন্টের মধ্যে ভাঙাটা, এটাকে বলতো ডিসোসিয়েশন, সরি এটাকে বলতো আয়োনাইজেশন, ঠিক আছে? আর আয়নিক কম্পাউন্ডের মধ্যে আমার কি হতো? সিম্পল ডিসোসিয়েশন। মানে কীরকম? এই যে ধর এরকম ব্যাপার, NaCl, তো NaCl দেখ আমার অলরেডি Na প্লাস আর সিএল মাইনাসে ভেঙেই বসে আছে, ঠিক আছে? কিন্তু HCl কিন্তু আমার আগে থেকে দেখ এরকম ভেঙে বসে নেই, আমার ভাই ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসে বসে আছে। তো আমি যদি ভাই NaCl এর ভাঙাটা দেখাই, এর মধ্যে ওয়াটার দিলে ওয়াটার গিয়ে জাস্ট ভেঙে দেবে, আয়ন আগে থেকেই বানানো ছিল, জাস্ট গিয়ে ভেঙে দিচ্ছে। তার মানে এইখানে এটা কী হলো বলতো? দুখানা আয়ন আলাদা হয়ে গেল, এটাকে বলে ডিসোসিয়েশন। তাহলে ডিসোসিয়েশন টার্মটা আমরা বেসিক্যালি ওই আয়নিক কম্পাউন্ডের জন্য ইউজ করতাম, ক্লাস 10-এ করতাম না আইসিএসসি বোর্ডে ডিসোসিয়েশন, ক্লাস 11-এ আর আলাদা আলাদা লাগবে না। আর আয়োনাইজেশন টার্মটা আমরা করতাম হচ্ছে পোলার কোভ্যালেন্টের জন্য। কেন আয়োনাইজেশন? তার কারণ এদিকে তাকা, তার কারণ হচ্ছে দেখ এখানে ফার্স্টে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আছে, ওয়াটার যাবে ভাঙবে, তারপরে কমপ্লিট এই চার্জের সেপারেশনটা হবে। তাহলে আমরা বেসিক্যালি ডিসোসিয়েশন ইউজ করতাম কার জন্য? লিখে রাখতে পারিস ডিসোসিয়েশন ফর আয়নিক বন্ড অ্যান্ড আয়োনাইজেশন, ডিসোসিয়েশন ফর আয়নিক বন্ড, dissociation for ionic bond and ionization for polar covalent bond, dissociation for ionic bond and ionization for polar covalent bond, এটা আমরা ক্লাস 10-এ ইউজ করতাম, ঠিক আছে? ক্লাস 11-এ আমরা আয়োনাইজেশন আর ডিসোসিয়েশনকে আর আলাদা আলাদা টার্মে ইউজ করবো না, আমরা ওটাকে একসাথে আয়োনাইজেশন বলে ইউজ করবো। আচ্ছা, আয়োনাইজেশন বলে ইউজ করছি, ডিসোসিয়েশন আয়োনাইজেশন যাই হোক আমরা আয়োনাইজেশন বলে ইউজ করবো। খাতায় হেডিং দে, লেখ ফর উইক অ্যাসিড, উইক অ্যাসিড ধর আমার কাছে আছে হচ্ছে উইক অ্যাসিড, খাতায় হেডিং দেওয়া আছে কি? আয়োনাইজেশন কনস্ট্যান্টে হেডিং দেওয়া আছে। দেখ আজকে ধর আমার কাছে একখানা উইক অ্যাসিড আছে হচ্ছে এরকম HA ধর আমার কাছে একখানা উইক অ্যাসিড আছে। তো উইক অ্যাসিড যেহেতু, তাহলে ভাই ইকুইলিব্রিয়াম সাইন ইউজ হবে। উইক অ্যাসিড হচ্ছে আমার HA, এ ভেঙে গিয়ে কী বানাবে? H প্লাস আর A মাইনাস, এ বানাবে হচ্ছে H প্লাস আর A মাইনাস। দেখ এই রিয়াকশানটার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাকে আমরা কে দিয়ে লিখবো? দেখ এটা একটা অ্যাসিড,
বেসিক্যালি অ্যাসিডের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাকে কে দিয়ে লেখে, বুঝতে পেরেছিস? কে মানে কি হলো, তাহলে এই অ্যাসিডটার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাকে আমরা কে দিয়ে লিখবো। তাহলে কে এর এক্সপ্রেশনটা কি হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ এ। তাহলে কে কে কি বলে, কে কে বলে হচ্ছে, লিখে রাখছিস খাতার মধ্যে, তুই লিখছিস এগুলো সবই। কে কে বলে কি, লেখ আয়নাইজেশন কনস্ট্যান্ট ফর অ্যাসিড। কে হচ্ছে কি, আয়নাইজেশন কনস্ট্যান্ট ফর অ্যাসিড equals to equilibrium constant for acid, obviously equals to equilibrium constant for acid। তার মানে অ্যাসিডের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকেই বলে হচ্ছে অ্যাসিডের আয়নাইজেশন কনস্ট্যান্ট। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম, ব্যাপারটা একদম সিম্পল ক্লিয়ার। চল বোঝা গেছে। এইবারে তুই দেখ, ধর আমার কোনো একটা অ্যাসিডের কে এর ভ্যালু বেশি, কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, মানে কি হবে ভালো করে দেখবি। আচ্ছা কে কে তো আমরা এরকম লিখতে পারি, আমরা তো এটা শিখেছিলাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি বলতো, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। এটা আমি তুই অলরেডি শুনে ফেলেছি। আচ্ছা দেখ, আমরা ক্লাস 11-এ পড়ছি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে ডিল করছি, ক্লাস 12-এ উঠে আমরা পড়বো হচ্ছে এই রেট কনস্ট্যান্টগুলো নিয়ে ডিল করবো, ঠিক আছে? তো ভাই কে এর ভ্যালু বাড়বে কিভাবে, যদি আমার কে এফ এর ভ্যালু বাড়ে, সিম্পল ব্যাপার। কে এফ এর ভ্যালু বাড়বে মানে কি, ফরওয়ার্ড রিয়াকশন যদি আমার বাড়ে, এটা আমাদের ক্লাস 12-এর পার্ট। আপাতত আমরা এই এক্সপ্রেশন দিয়ে দেখবো কিভাবে কে এর ভ্যালু বাড়ানো যেতে পারে। আচ্ছা দেখ, যে অ্যাসিড আমার যত বেশি বেশি এইচ প্লাস আয়ন প্রডিউস করবে, তার মানে যে অ্যাসিডের যত বেশি বেশি ফরওয়ার্ড রিয়াকশনটা হবে, তত আমি বলবো ওই অ্যাসিডটাকে কি বলবো, স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। যে অ্যাসিড যত বেশি এইচ প্লাস বানাবে আমি তাকে বলবো তত স্ট্রং, সিম্পল ব্যাপার। তাহলে এখন দেখ কোনো অ্যাসিড কত বেশি এইচ প্লাস বানাবে আমি এটা এই ইকুয়েশন থেকেও বার করতে পারি। দেখ কোনো অ্যাসিড যদি বেশি বেশি এইচ প্লাস বানায়, তাহলে ভাই এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়বে, সিম্পল ব্যাপার। এইচ প্লাসের অ্যামাউন্ট যদি আমার বাড়ে, তাহলে কে এর ভ্যালু আমার বাড়বে, বুঝতেই পারছি, কে এর ভ্যালু আমার বাড়বে। তার মানে কি বলতো, আমি বলতেই পারি কে এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। অ্যাসিডের কে এর ভ্যালু যত বেশি হবে অ্যাসিডিটি আমার তত বেশি হবে, এটাকে আমি বক্স করে রাখলাম। তাহলে কে এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি, কে এর ভ্যালু যত বেশি অ্যাসিডিটিও আমার তত বেশি, এটাকে আমি বক্স করে রাখলাম। বোঝা গেল? চল বুঝতে পারলাম। সিমিলার হতে খাতা হেডিং দে ফর উইক বেস, খাতা হেডিং দে ফর উইক বেস, উইক বেস। উইক বেস, ধর আমার কাছে একখানা বেস আছে MOH। তো এ যদি আমার উইক বেস হয়, এ আমার ভেঙে গিয়ে কি বানাবে বল, কি বানাবে ভেঙে গিয়ে বল? একখানা বেস আছে MOH, এ ভেঙে গিয়ে কি বানাবে, M প্লাস আর OH মাইনাস। তাহলে বানাবে হচ্ছে M প্লাস আর OH মাইনাস, M প্লাস আর OH মাইনাস। তাহলে একইভাবেই অ্যাসিডের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে বলতাম অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে, বা আয়নাইজেশন কনস্ট্যান্ট লিখেছিলাম খাতার মধ্যে। সিমিলার হতে বেসের জন্য কেবি, বেসের জন্য হিসাবে হচ্ছে কেবি। তাহলে বেসের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ওটাকে আমরা কেবি দিয়ে ডিনোট করবো। কেবির এক্সপ্রেশনটা কি হয়ে যাবে তাহলে এখানে, কেবির এক্সপ্রেশন আমার হয়ে যাবে হচ্ছে M প্লাস ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই MOH। বুঝতেই পারলাম, বুঝে বুঝে ব্যাপারগুলো করছি। তাহলে এটা হচ্ছে আমার বেসের জন্য যে আয়নাইজেশন কনস্ট্যান্ট কেবি, সেটাকে আমরা ডিনোট করবো এইভাবে। তাহলে বেসের আয়নাইজেশন কনস্ট্যান্ট বা বেসের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ক্লাস 11-এ আর ওটা আলাদা আলাদা করে না, ওই একই টার্ম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। বোঝা গেছে? তাহলে কেবি ইকুয়ালস টু হয়ে গেল M প্লাস ইন্টু OH মাইনাস বাই MOH। বুঝতে পারছি, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার আমাকে বলছে একই গল্প, কেবি ইকুয়ালস টু কী হবে, ফরওয়ার্ডের বাই ব্যাকওয়ার্ডের, যেটা আমাদের ক্লাস 12-এর পার্ট। তাহলে কেবির ভ্যালু যদি বেশি হয় আমরা কীভাবে কেবির ভ্যালু বেশি করতে পারি? আচ্ছা OH মাইনাসের ভ্যালু যত বেশি হবে তত আমি বলতে পারি হচ্ছে স্ট্রং বেস হবে, মানে বেসিসিটি বাড়বে, সোজা কথা। OH মাইনাসের ভ্যালু যদি বেশি হয় তাহলে আমার কী হবে ভাই, কেবির ভ্যালুও বেশি হবে, বুঝতে পারছিস, কেবির ভ্যালু বেশি হবে। তার মানে সিমিলার আমি পরেরটা এরকম কনক্লুশন করে রাখতে পারি, কেবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি, কেবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি। দেখ খাতার মধ্যে কোশ্চেন লেখ অ্যাসিডিটি অর্ডার, খাতার মধ্যে কোশ্চেন লেখ অ্যাসিডিটি অর্ডার। দুখানা কলাম করছিস, লেফট সাইডের কলামের মাথায় লেখ রাইট সাইডের কলামের মাথায় লেখ KA। KA অ্যাসিড, পরপর 4টে অ্যাসিড লেখ। ফার্স্ট অ্যাসিড হচ্ছে HF, 2 নম্বর অ্যাসিড HCN, 3 নম্বর অ্যাসিড CH3COOH, 4 নম্বর অ্যাসিড HNO2। এবারে কে এর ভ্যালুগুলো লেখ পরপর। কেএফ এর ফার্স্ট ভ্যালু লেখ 3.5 × 10⁻⁴,
3.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 লিখেছিস এক নাম্বার। 2 নাম্বার লেখ 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এগুলো তোকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে। পরেরটা লেখ 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, তারপর একটা লেখ 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তুই এদের অ্যাসিডিটির অর্ডার বার কর। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে বলে আমার তরফ থেকে। নিজের চ্যানেল বাকিগুলো পাস করে দাও। গৌরব পেয়েছিস? একটা এক্সট্রা কেন হলো? ও আচ্ছা, এনে হয়ে গেছে। আচ্ছা, এদের মধ্যে আমাকে বার করতে হবে অ্যাসিডিটির অর্ডার, ঠিক আছে। তো অ্যাসিডিটির অর্ডার কীভাবে বার করবি? কে এর ভ্যালু দেখে বার করবো। এইমাত্র লিখলাম কে এর ভ্যালু যত বেশি হবে অ্যাসিডিটি তত বেশি হবে, ঠিক আছে। তাহলে বল তোর এই চারটে অ্যাসিডেট করে দে, 1 2 3 4 করে দে নাম্বারিং, 1 2 3 4, চারটে নাম্বারিং করে দে 1 2 3 4। এবারে বল নাম্বারিং করার পরে অ্যান্সার কি হচ্ছে বল। আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে বেশি ভ্যালু কার? অবভিয়াসলি 4 নাম্বার, বুঝতেই পারছি। 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 4.5 আছে, সবচেয়ে বেশি হচ্ছে এদের মধ্যে ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু 4 নাম্বারের। 4-এর পরে আসছে হচ্ছে 1 নাম্বার, এ তো ভ্যালু দেখে জাস্ট বলবো, আর কি বলবো। 4 গ্রেটার দেন 1, 1-এর পরে কি আসছে 3 নাম্বার, তাহলে 4 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2, বুঝতে পেরেছিস? 4 1 3 2, ক্লিয়ার। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে উইথ এক্সাম আর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার।